আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাভেদ হোসেন। প্রথমে সংবাদ শিরোনাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম সম্পন্ন, তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমানের। সাংবাদিকদের অধিকার সুরক্ষায় প্রেস কমিশন অধ্যাদেশ ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ প্রণয়নে আন্তরিকভাবে কাজ করছে সরকার, জানালেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির রূপরেখা চূড়ান্ত করতে রোববার বৈঠকে বসছেন ট্রাম্প ও জেলেনস্কি। এবং মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের প্রতিবাদী কণ্ঠ শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পাশাপাশি তিনি শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিও, যার বিদ্রোহী চেতনায় অনুপ্রাণিত ছিলেন ওসমান হাদি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বুকে নিয়ে নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করেছিলেন শরীফ ওসমান বিন হাদি। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র স্বপ্ন দেখতেন ইনসাফের বাংলাদেশ গড়ার। দুর্বৃত্তদের গুলিতে গত 18 ডিসেম্বর শহীদ হন এই তরুণ নেতা। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে সমাধিস্থ করা হয়। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শহীদ ওসমান বিন হাদির কবরে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওসমান হাদির কবর জিয়ারতের সময় ফুল দিয়ে দোয়া করা হয় শহীদ ওসমান হাদি সহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের জন্য। একই প্রাঙ্গণে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও শীর্ষ নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে নেতৃত্ব দেওয়া ওসমান হাদি পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন প্রতিবাদী রাজনীতির এক সাহসী মুখ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি আধিপত্যবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সরব অবস্থান নেন। আজ তার কবরে তারেক রহমানের উপস্থিতি সেই জুলাই স্মৃতি, ত্যাগ ও প্রতিবাদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীকী মুহূর্ত হয়ে উঠেছে। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা। ঢাকা 17 আসনের নির্বাচনী এলাকার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসেবে ভোটার হওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এনআইডির জন্য নিবন্ধন সম্পন্ন করেন। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে সকালেই এনআইডি নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কন্যা জাইমা রহমান। নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, সর্বনিম্ন 7 ঘণ্টা থেকে সর্বোচ্চ 24 ঘণ্টার মধ্যে এনআইডি কার্ড পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বনানী কবরস্থানে প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। চলতি বছর জুড়েই দেশের মানুষের নজর ছিল নির্বাচন কমিশনের দিকে। নির্বাচন কমিশনের এবছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, যেটি 11 ডিসেম্বর ঘোষণা করা হয়। এছাড়াও চলতি বছরেই নতুন ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি নির্বাচনী বিধিমালায়ও এসেছে পরিবর্তন। এবার প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিবেন, সেটিও এই কমিশনের অন্যতম একটি আলোচিত বিষয়।
দর্শক, বছর জুড়ে নির্বাচন কমিশনের এসব বিষয় নিয়ে দেখুন আফরিন জাহানের প্রতিবেদনে। 2024-এর 21 নভেম্বর নতুন নির্বাচন কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠনের পর থেকেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে নিরলস কাজ করে যাচ্ছেন তারা। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করবে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পুরো 2025 সাল জুড়ে নানা প্রস্তুতি নিয়েছে কমিশন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে গত এক বছরে নির্বাচন কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে। একটি স্বচ্ছ নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে নির্ভুল, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ভোটার তালিকা। গত এক বছরে নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি ভোট বিমুখ এবং বাদ পড়া প্রায় 45 লক্ষ ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া 21 লক্ষেরও বেশি মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নারী ভোটারদের যথাযথ অন্তর্ভুক্তির অভাবে পুরুষের সাথে নারী ভোটারের ব্যবধান বেড়ে প্রায় 29 লক্ষে গিয়ে দাঁড়ায়। বাদ পড়া নারী ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেই ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ প্রতি বছর 1 জানুয়ারির পরিবর্তে কমিশন কর্তৃক নির্ধারিত দিনে নির্ধারণ করা হয়েছে। এর ফলে 31 অক্টোবর 2025 পর্যন্ত যোগ্য তরুণ ভোটাররা ভোট দিতে পারছেন। গত 18 নভেম্বর প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,76,95,183 জনে। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 6,48,14,907 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,28,79,042 জন। গত এক বছরে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলের জবাবদিহিতা বাড়াতে বহুবিধ আইনি ও কাঠামোগত সংস্কার করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিতে যথাযথ পরিবর্তন, সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে এসব সংস্কার করা হয়েছে। দেশের অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হয়েছে। একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা ভোটাররা। এছাড়া নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারী এবং নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দেবেন। প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত 18 নভেম্বর শুরু হয়। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা। 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে চলতি বছরের 29 নভেম্বর নির্বাচন কমিশন আয়োজন করে মক ভোটিংয়ের। এই মক ভোটে অংশ নেয় ভোটার, দেশি বিদেশি পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই মক ভোটিংয়ের আয়োজন পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য 4 নির্বাচন কমিশনারও। এছাড়া এ বছরের এই মাঝামাঝি সময় থেকে নির্বাচনী কাজে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা চলবে নির্বাচনের আগ পর্যন্ত। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, পর্যবেক্ষক সংস্থা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে বছরের শেষ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও দফায় দফায় বৈঠক করেছে ইসি। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। সাংবাদিকদের অধিকার সুরক্ষায় প্রেস কমিশন অধ্যাদেশ ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি আজ সকালে রাজধানীতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে আয়োজিত সম্প্রচার সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। সীমিত সময়ের মধ্যে সম্প্রচার কমিশন, প্রেস কাউন্সিল ও স্বাধীন গণমাধ্যম কমিশন অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রস্তাবিত অধ্যাদেশের কার্যক্রম সম্পন্ন করা হবে। আর বাস্তবতার একটা সংযোগ আমাদেরকে ঘটাতে হবে।
ইন্ডিভিজুয়ালকে ব্লেম করা বা গভর্নমেন্টকে ব্লেম করার বিষয় না, আমাদের সকলকেই মনোযোগী হতে হবে আসলে একটা সিস্টেম গড়ে তোলার পক্ষে। সাংবাদিকদের সুরক্ষার যে সংজ্ঞাটা আছে আইনের মধ্যে আমরা সেটা আনলাম, এবং সেই প্রেস কমিশনের দায়িত্বটা হবে সকল সংবাদ মাধ্যম যেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সুরক্ষাগুলো দিতে এবং প্রদান করতে পারেন, সেটার একটা পথরেখা তৈরি করেন। তাহলে কিন্তু জানেন এই যে শত শত পত্রিকা, শত শত গণমাধ্যম, এইটা থেকেও এক ধরনের উত্তরণ ঘটবে। আমি চাইব আমাদের গণমাধ্যম মানে সম্প্রচার অধ্যাদেশে এর যেন প্রতিফলন থাকে, এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। আর প্রেস কাউন্সিল, প্রেস কমিশন অর্ডিন্যান্স, সেখানেও সংস্কার কমিশনের মতামতগুলো আমরা যতটুকুন পারি ইনকর্পোরেট করব। এগুলো অনেকটাই অ্যাসপিরেশনাল, এটার প্র্যাকটিক্যাল আসপেক্টগুলো নিয়ে এবং লিগ্যাল আসপেক্টগুলো নিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। অবশ্যই সরকারের সমালোচনা করবেন, কিন্তু আমাদেরকে কিন্তু একসাথে এঙ্গেজড হতে হবে। এটা কেবল সরকারের স্বার্থে না, এটা সত্যিকার অর্থে বস্তুনিষ্ঠ একটা গণমাধ্যম, জনবান্ধব একটা গণমাধ্যম গড়ে তোলার জন্য কিন্তু এই পার্টনারশিপটা আমাদের খুবই জরুরি। 1.5 মাসে আমার যতটুকুন সম্ভব আপনাদেরকে সাথে নিয়ে অবশ্যই একটা এঙ্গেজমেন্ট প্রসেসের মাধ্যমে সর্বোচ্চটুকুন করে যাওয়ার চেষ্টা করব। কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে সেন্ট মার্টিন নামে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। জাহাজটির নাম MV আটলান্টিক ক্রুজ। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। রক্ষা পেয়েছেন যাত্রার জন্য ঘাটে অপেক্ষারত 194 জন পর্যটক। আজ সকালে 6:45টার দিকে কক্সবাজার সদরের নুনিয়াছটার BIWTA জেটি ঘাটে আগুনের এ ঘটনা ঘটে। জাহাজে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরালো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এই বৈঠকের মূল আলোচ্য বিষয়। তবে কূটনীতির পাশাপাশি যুদ্ধ চলছে সমান তালে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। Ukraine and the U.S. are moving toward high-level talks to end the war with Russia. পুনরায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বৈঠককে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এর আগে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা জেরেড কুশনারের সঙ্গে একাধিক আলোচনা করেন জেলেনস্কি। এসব বৈঠক ও ফোন আলাপ শেষে তিনি জানান, শান্তি আলোচনার কাঠামো ও সময়সূচি নিয়ে নতুন কিছু ধারণা সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, সত্যিকারের শান্তির পথে এগোতে কিভাবে আলোচনা সাজানো যায় তা নিয়ে নির্দিষ্ট কিছু বিষয় চিহ্নিত করা হয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি 20 দফা শান্তি পরিকল্পনার কাজ প্রায় 90% সম্পন্ন। শতভাগ প্রস্তুত করাই এখন কিয়েভের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন বছরের আগেই এই উচ্চ পর্যায়ের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে একটি অসামরিক অঞ্চল গঠনের কথা রয়েছে। তবে জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, ওইসব এলাকায় নিরাপত্তা রক্ষার দায়িত্ব থাকবে ইউক্রেনীয় পুলিশের হাতেই। এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল নিরাপত্তা নিশ্চয়তা। প্রস্তাব অনুযায়ী ভবিষ্যতে রাশিয়া যদি আবার ইউক্রেনের উপর হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র, নেটো ও ইউরোপীয় দেশগুলো সমন্বিতভাবে সামরিক জবাব দেবে। তবে শান্তি আলোচনায় এখনও বড় মতপার্থক্য রয়ে গেছে। রাশিয়া জানিয়েছে, আলোচনার অগ্রগতি হলেও ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে তাদের অবস্থানের মৌলিক কিছু পার্থক্য রয়েছে। ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মস্কো এখনও কোনো স্পষ্ট প্রতিক্রিয়া জানায়নি।
এসব কূটনৈতিক তৎপরতার মধ্যেই চলছে হামলা পাল্টা হামলা। ইউক্রেনের খার্কিভ ও চেরকাসি অঞ্চলে রুশ হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বসতবাড়ি। সব মিলিয়ে একদিকে শান্তি আলোচনার প্রস্তুতি, অন্যদিকে যুদ্ধের বাস্তবতা। এই দুইয়ের মাঝেই দাঁড়িয়ে আছে ইউক্রেন সংকট। ট্রাম্প জেলেনস্কি বৈঠক আদৌ যুদ্ধ থামানোর কোনো কার্যকর পথ দেখাতে পারবে কিনা সেদিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ রাশিয়ার শক্তিশালী মিসাইল ও ড্রোন হামলায় একাধিক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে কিয়েভের আকাশে বিকট শব্দ কেঁপে ওঠে এবং আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলী দেখা যায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হামলার খবর নিশ্চিত করে জানিয়েছেন, রাজধানীর আকাশ প্রতিরক্ষা বাহিনী ধেয়ে আসা রুশ ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে বা শেল্টারে থাকার নির্দেশ দিয়েছেন। এই হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের বিমান বাহিনী পুরো দেশ জুড়ে এয়ার অ্যালার্ট জারি করেছে এবং তারা আশঙ্কা করছে যে রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আরও ড্রোন ও মিসাইল আঘাত হানতে পারে। আগামীকাল রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে দীর্ঘস্থায়ী যুদ্ধবন্ধের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনার কথা থাকলেও ঠিক তার কয়েক ঘণ্টা আগে রাশিয়ার এই বড় ধরনের সামরিক পদক্ষেপকে ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইজেরিয়ায় আইএস অধ্যুষিত অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে জঙ্গি গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছে, ট্রাম্পের নির্দেশ ও নাইজেরিয়া কর্তৃপক্ষের অনুরোধে অঞ্চলটিতে অভিযান চালিয়েছে ওয়াশিংটন। হামলায় এখন পর্যন্ত প্রাণহানি সংক্রান্ত তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আইএস। খ্রিস্টানদের উপর নিপীড়নের অভিযোগ তুলে সপ্তাহখানেক আগেই নাইজেরিয়ায় সামরিক হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এক দশকেরও বেশি সময় ধরে নাইজেরিয়ার বহু অঞ্চলে শক্ত ঘাঁটি ধরে রেখেছে আইএস, বোকো হারামের মতো উগ্র সশস্ত্র গোষ্ঠীগুলো। সীমান্তে টানা কয়েক সপ্তাহের সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। আজ এক যৌথ বিবৃতিতে তথ্য জানিয়েছে দেশ দুটি। এতে বলা হয়েছে, উভয় পক্ষ এই যৌথ বিবৃতিতে স্বাক্ষরের পর থেকেই অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা আজ থেকে কার্যকর হবে। এই চুক্তির আওতায় সব ধরনের অস্ত্রবিরতি অন্তর্ভুক্ত থাকবে। কোনো পক্ষই একে অপরের সামরিক লক্ষ্যবস্তু, বেসামরিক নাগরিক এবং সাধারণ জনগণের সম্পদ বা অবকাঠামোর ওপর কোনো ধরনের আক্রমণ করতে পারবে না। এই সিদ্ধান্ত সব ক্ষেত্র এবং সব এলাকার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে ১১৮ বছর ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে পান্না ত্রিভুজে। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ পান্না ত্রিভুজকে থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয়েই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। সিরিয়ার হোমস শহরে জুমার নামাজের সময় একটি মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত ছবিতে দেখা যায়, ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদের ভেতরের দেয়াল বিস্ফোরণে পুড়ে কালো হয়ে গেছে। জানালার কাঁচ ভেঙে পড়েছে। কিছু ছবিতে মসজিদের কার্পেটে রক্তের দাগও দেখা যায়। সানা জানিয়েছে, মসজিদের ভেতরে আগে থেকে একটি বিস্ফোরক ডিভাইস রাখা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা। সুন্নি চরমপন্থী গোষ্ঠী সাহারা আনসার আল সুন্না এ হামলা দায় স্বীকার করেছে। তবে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এখনও হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে। আবারও দেশের খবর। চট্টগ্রামে শিক্ষাবিদ ও ক্রীড়া সংগঠক প্রয়াত প্রফেসর শায়েস্তা খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে এবং সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সম্পাদক রুশো মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম, দৈনিক আজাদী সম্পাদক এম.এ. মালেক, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক সৌমিত্র কুমার মুৎসুদ্দি, মহানগরী ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈবুর রহমান, মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, প্রফেসর শায়েস্তা খানের সন্তান ডাক্তার ইশতিয়াক আজিজ খান ও ফারজানা জেসমিন খান সহ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বঙ্গোপসাগরে কুতুবদিয়া উপকূলের কাছে মিয়ানমারে পাচারকালে একটি ইঞ্জিন চালিত বোটের তল্লাশি চালিয়ে 1000 লিটার ডিজেল, 650 বস্তা সিমেন্ট সহ 11 জন পাচারকারীকে আটক করেছে নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর হতে 42 নটিক্যাল মাইল দূরে সন্দেহজনক একটি মাছ ধরার বোটকে থামানোর সংকেত দিলে বোটটি গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। এ সময় বোটটিকে ধাওয়া করে আটকের পর এসব মালামাল জব্দ করা হয়। পরে আটককৃত মালামাল ও পাচারকারীদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.9 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 31 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 18 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 12টা 18 মিনিটে, ভাটা সকাল 6টা 9 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 12টা 51 মিনিটে এবং ভাটা সন্ধ্যে 7টা 15 মিনিটে।